হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ার বা পার্ট 1 পড়ছো, তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা তাৎপর্য বা গুরুত্ব বা এটাকে বিপ্লব বলা যায় কিনা বা এটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে এবং আলোচনার শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেবো। দেখো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পিজি এমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার থার্ড পেপার। এখানে প্রশ্ন অনেকগুলো টাইপে হতে পারে, কিন্তু প্রশ্ন একটাই। তার আগে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটু বলি যে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয় এবং এই আন্দোলনের আরো দুটো নাম রয়েছে। যেহেতু আগস্ট মাসে হয়েছিল তাই আগস্ট আন্দোলন, যেহেতু 1942 সালে হয় তাই 1942-এর আন্দোলন বা 1942-এর বিপ্লব। তা দেখো প্রশ্নগুলো কত টাইপের হতে পারে। ভারতের স্বাধীনতা সংগ্রামে 1942-এর আগস্ট আন্দোলন, 1942-এর 9ই আগস্ট আন্দোলন শুরু হয় তাই আগস্ট আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল? এই আন্দোলন জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করে তাই এই আন্দোলনকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এরপরে দেখো রয়েছে ভারত ছাড়ো আন্দোলনকে কি বিপ্লব বলা যায়? গান্ধী তার যে আগের সত্যাগ্রহ আদর্শ ছিল সেই আদর্শ থেকে অনেকটা সরে এসে করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন, অর্থাৎ ডু আর ডাই, অর্থাৎ এখানে তিনি হিংসার কিছুটা প্রশ্রয় দিয়েছিলেন। জনগণ এতে উদ্বুদ্ধ হয় এবং তারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং জনগণ ব্যাপক মারমুখী হয়ে পড়েছিল। তারা যে কোনো ভাবে ভারতের স্বাধীনতা চাইছিল, একটা দিন তারা অপেক্ষা করতে রাজি ছিল না। তাই আগের আন্দোলনগুলি অর্থাৎ আইন অমান্য অসহযোগ আন্দোলনগুলি থেকে ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র প্রকৃতি সম্পূর্ণ আলাদা ছিল, জনগণের মোটিভটাই আলাদা ছিল। এরপরে দেখো ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র। এই আন্দোলনের প্রকৃতি কি, চরিত্র কি, সবকিছু নিয়ে অল ওভার একটাই কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন। তা সে প্রকৃতি দিক, চরিত্র দিক, মানে জনগণের বিস্ফোরণ বা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিক, বা 1942-এর ভারতের ছাড়ো আন্দোলনকে কি বিপ্লব বলা যায়, যেভাবেই দিক প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। তাই এই কোশ্চেনের যে অ্যান্সার আমি এর আগের একটি ভিডিওতে অনার্সের 6 সেমস অনার্সের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি সমস্ত দিক। প্রশ্নের মানে যে দিকগুলো রয়েছে, স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ বিপ্লব বলা যায় কিনা বা এটাকে এর প্রকৃতি বা চরিত্র কি, সমস্ত দিক নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটা দেখলে পরিষ্কার হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার সম্পর্কে। সেই ভিডিওটা দেখার পরে আমি অন স্ক্রিনে এর যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে নোটস, সেই নোটস নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র। তা ভারত ছাড়ো আন্দোলন মানে ভারত থেকে ইংরেজরা ভারত ছেড়ে চলে যাও, এটা 1942 সালে এই আন্দোলনটা করেন গান্ধীজি। মহাত্মা গান্ধী ভারতে 3টি বড় বড় আন্দোলন করেন। 1920-তে করেন অসহযোগ আন্দোলন, 1930-এ করেন আইন অমান্য আন্দোলন এবং 1942-এ করেন ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলন আগস্ট মাসে শুরু হয়, 8ই আগস্ট প্ল্যান করা হয়, 9ই আগস্ট এই আন্দোলন শুরু হয়, তাই এটাকে বলা হয় আগস্ট আন্দোলন। এবং এই আন্দোলনকে বিপ্লব বলা হয় কেন, এটা একটা প্রশ্ন। বা এই আন্দোলনকে জনগণ অংশগ্রহণ কতটা করেছিল, বা এই আন্দোলনকে গণ আন্দোলন বলা হয় কেন, বা এই আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এইসব নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তার আরেকবার আলোচনা করব যে এই প্রশ্নটি কতভাবে পরীক্ষায় আসে। দেখো প্রশ্ন আসে ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র, বা আসে ভারত ছাড়ো আন্দোলনে কি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছিল, বা এটা কি গণ আন্দোলন ছিল, বা প্রশ্ন আসে যে ভারত ছাড়ো আন্দোলনকে কি বিপ্লব বলা যায়। তাই 3টি প্রশ্নের শর্টকাট অ্যান্সার আমি বলে দিই। এর প্রকৃতি বা চরিত্র এই যে এখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ অংশগ্রহণ করে, কৃষক শ্রেণী অংশগ্রহণ করে ব্যাপক মাত্রায়, তাই একে কৃষক বিদ্রোহ বলা হয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন অংশগ্রহণ করেছিল কারণ নেতারা কারাগারে আটকে ছিল, তাই জনগণই এই আন্দোলনে নেতৃত্বভার গ্রহণ করেন, তাই এটা ছিল গণ আন্দোলন এবং জনগণের ছিল ব্যাপকভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলন। এবার আসি আরেকটা যে পয়েন্ট, সেটা যে বিপ্লব বলা যায় কিনা। অবশ্যই বিপ্লব বলা যায়, কারণ গান্ধীজির যে আদর্শ ছিল সত্যাগ্রহ আন্দোলন বা সত্যাগ্রহের আদর্শ, সেই আদর্শ থেকে তিনি অনেকটা সরে এসেছিলেন। তিনি বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ তার যে অহিংস নীতি থেকে তিনি অনেকটাই সরে এসে হিংসার আশ্রয় কিছুটা হলেও নিয়েছিলেন। এই দিকটা লক্ষ্য করে ঐতিহাসিকরা এই আন্দোলনকে বিপ্লবের সাথে তুলনা করেছেন, কারণ পূর্ববর্তী আন্দোলনগুলোর সাথে এই আন্দোলনের তুলনা করলে কিন্তু অনেকটা ফারাক দেখা যায়। তা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায় হচ্ছে এই ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি পরিচালনা করেন 1942 সালে এবং তিনি হরিজন পত্রিকায় বলেন যে ইংরেজরা ভারত ছাড়ো, যে কোনো মূল্যে ভারত ছাড়ো।
এবং এই ভারত ছাড়ো, ইংরেজরা ভারত ছাড়ার প্রয়োজনীয়তা আছে। কেন প্রয়োজন? ভারতের নিজস্ব স্বার্থে, বিশ্বের শান্তির স্বার্থে, সংঘবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ এগুলোর অবসানের স্বার্থে ব্রিটিশের ভারত ছাড়া উচিত। তো এরকম বক্তব্য তিনি রেখে এই আন্দোলন কিন্তু শুরু করেন। তো এই আন্দোলনের তো একটা কারণ থাকবে। আমরা প্রথমে প্রকৃতি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এর যে অল ওভার এর সম্বন্ধে একটা ধারাবাহিকতা দেখে নেবো, যে আন্দোলনটা কেন শুরু হচ্ছে, আন্দোলন বিস্তার কিভাবে করছে, আন্দোলনের নেতা কারা ছিলেন, আন্দোলনের গুরুত্বটা কি, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো আগে একবার সংক্ষেপে আলোচনা করে নেব। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কারণ, কেন আন্দোলন হলো। দেখো এখানে বলা হয়েছে পটভূমি। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তখন আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্টের পরামর্শক্রমে ভারতবর্ষে স্টাফোর্ড ক্রিপসকে পাঠানো হয় ভারতীয়দের সহযোগিতার জন্য, অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাওয়া যায় তার জন্য বলা হয় যে ভারতীয়দের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে মিটিয়ে দ্রুত সেই সমস্যার সমাধান করে ভারতীয়দের কাছ থেকে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য এক্ষুনি আদায় করতে হবে। এই উদ্দেশ্যে স্টাফোর্ড ক্রিপস, আলেকজান্ডার, এভি আলেকজান্ডার এরকম আরো দুই একজন তার সাথে নিয়ে তিনি ভারতবর্ষে আসেন। কিন্তু তার যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবে ভারতকে স্বাধীনতা দেওয়ার কোনো প্রস্তাব ছিল না, বা সরাসরি জনগণের অংশগ্রহণের নির্বাচনের কোনো কথা ছিল না। এই কারণে ক্রিপস প্রস্তাব ব্যর্থ হয়। গান্ধীজি বলেছিলেন যে ক্রিপস প্রস্তাব হচ্ছে একটি ফেল পড়া ব্যাংকের উপর চেক কাটার সামিল, এবং ক্রিপসকে বলেছিলেন যেন সে পরে প্লেনেই দেশ ছেড়ে চলে যায়, এবং এটা অবাস্তব একটা পরিকল্পনা তিনি নিয়ে এসেছিলেন, সম্পূর্ণ একটা ভুলে ভরা প্রস্তাব। তা যাই হোক, ক্রিপস প্রস্তাব ব্যর্থ হলে ভারতীয়দের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, তাদের কাছে কিন্তু একটা আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি আক্রমণের একটা সম্ভাবনা ভারতবর্ষে দেখা দেয়। সেই জাপানি আক্রমণের একটা ভীতি তৈরি হয়, এবং পাশাপাশি দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যে দ্রব্য মূল্যের বৃদ্ধি পায়, মানুষের নাবিশ্বাস হয়ে ওঠে, মানুষ কিন্তু আন্দোলনের পথে আস্তে আস্তে পা বাড়াতে থাকে। তা অনেকগুলি কারণের সমন্বয়ে কিন্তু এই পটভূমি গড়ে উঠেছিল। এছাড়া ভারতীয়দের মধ্যে স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা ছিল, যে এতদিন প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে থেকে ভারতবাসীরা কিন্তু এবার স্বাধীন হতে চাইছিল যে কোনো মূল্যে। তাই ভারতবাসীদের সেই তীব্র আকাঙ্ক্ষা একটা আন্দোলনের প্রয়োজনীয়তা তৈরি করে, একটা প্ল্যাটফর্ম, একটা পটভূমি তৈরি করে। এছাড়া ব্রিটিশ সেনারা যেন এই শেষ দিকে এসে তাদের যে অত্যাচার, জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তো এরকম একাধিক কারণে এই বিপ্লবের বা এই আন্দোলনের পটভূমি তৈরি হয়। এরপরে যেটা পয়েন্টটা নিয়ে দেখবো সেটি হচ্ছে প্রস্তাব পাস। তাই এই আন্দোলনটা পরিচালনা করে কংগ্রেস। তাহলে কংগ্রেসের দুটো কমিটি আছে, একটা ওয়ার্কিং কমিটি আর একটি হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। তো ওয়ার্কিং কমিটির ওয়ার্ধা বলে একটি জায়গায় ওয়ার্কিং কমিটির একটা কার্যনির্বাহী সমিতির অধিবেশন বসে জুলাই মাসে, 14 জুলাই 1942। সেখানে ঠিক হয় যে আমাদের কংগ্রেসের নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন পরিচালনা করা হবে। পরবর্তীতে দেখা যায় যে 8ই আগস্ট কংগ্রেসের যে সর্বভারতীয় যে দল, মানে নিখিল ভারত যে কংগ্রেস কমিটি, সেই কমিটির সভায় এই প্রস্তাব পাশ হয় এবং ঠিক হয় 9ই আগস্ট, পরের দিন 9ই আগস্ট এই আন্দোলন পরিচালনা করা হবে। এবং এখানে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দেন। তিনি বলেন, হয় আমি দেশকে স্বাধীন করব, নাই মরবো, হয় আমি সিদ্ধি লাভ করব, নাই প্রাণ বিসর্জন দেবো, মানে ডু আর ডাই, এই কথাটা তিনি বলেন, বা বলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে। এই ধরনের কথা কিন্তু গান্ধীজি এর আগের আন্দোলনগুলোতে কখনো বলেননি। এই কথা শুনলে মনে হয় যে আন্দোলন কখনো তিনি অহিংস ভাবে পরিচালনা করতে চাননি। এই দিকটা লক্ষ্য করে ঐতিহাসিকরা এই আন্দোলনকে বলেছেন একটা বিপ্লব বা বিপ্লবের সাথে তুলনা করেছেন। যাই হোক, 9ই আগস্ট ঠিক হয় যে এই আন্দোলন পরিচালিত হবে। তাহলে আন্দোলন পাশ হয়ে গেল, আন্দোলনের প্রস্তাব পাশ হয়ে গেল। এর পরের পয়েন্টটা দেখো কি আছে, আন্দোলন শুরু। যেই এই প্রস্তাব পাশ হয় 8ই আগস্ট 1942, ঠিক হয় পরের দিন আন্দোলনটা পরিচালনা করা হবে। ঠিক সেই রাতে, মধ্যরাতে, রাত 12টার পর গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদ, আচার্য জে.বি. কৃপালনি, যারা সেই সময় কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন, তাদেরকে ব্রিটিশ সরকার রাতারাতি তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে দেয়, যাতে তারা আন্দোলন না করতে পারে। এই খবর পরের দিন যখন 9ই আগস্ট সকালবেলায় জনগণ জানতে পারে, দেশবাসী জানতে পারে, তখন তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং হরতাল, মিছিল, মিটিং করে সারা দেশে একটা পুরো অচল অবস্থা তৈরি করে দেয়। এই জন্য একটা সময় জওহরলাল নেহরু বলেছিলেন
যে কোনো নেতা নেই, কোনো লক্ষ্য নেই, কিন্তু কিসের তাড়নায় ভারতবাসী যে এইভাবে মরিয়া হয়ে উঠেছে সত্যি একটি আশ্চর্যের বিষয়। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা জওহরলাল নেহরু বলেছিলেন। এরপরে দেখো কি রয়েছে, বিস্তার, আন্দোলনের বিস্তার। আন্দোলনটা কিভাবে সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ছে, বিশেষ করে কোন কোন জায়গায় এর মূল কেন্দ্র হয়ে উঠছে সেটি নিয়ে আলোচনা করতে হবে। বিস্তারের পয়েন্ট দেখো, বিস্তার তো বিস্তার হয়েছিল বোম্বাই, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, এই কলকাতা, অবশ্যই কলকাতা, এই সব জায়গায়। এবং বাংলাদেশে কলকাতা, ঢাকা, মেদিনীপুর আর হুগলি, এই 4টি জায়গা ছিল কিন্তু প্রধান কেন্দ্র। এছাড়া উত্তরপ্রদেশের রয়েছে বালিয়া, আজমগড়, সুলতানপুর, গোরক্ষপুর, বিহারের রয়েছে পূর্ণিয়া, ভাগলপুর, এরকম ইত্যাদি, গোপালগঞ্জ, এইসব তালচের আছে। এই সব জায়গায় কিন্তু এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। মেদিনীপুরের কাথি এবং তমলুক মহকুমাতে কিন্তু এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। তাই দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। এবং বিশেষ করে কিছু কিছু জায়গায় সমান্তরাল সরকার তৈরি হয়। সমান্তরাল সরকার মানে ভারতবর্ষে ব্রিটিশ সরকার আছে, কিন্তু তার পাশাপাশি কোনো একটি অঞ্চলে একটা সেই জায়গার একটা লোকাল গভর্নমেন্ট তৈরি হয়। যেমন সতীশ চন্দ্র এবং অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে তমলুকের কাথিতে ওখানে একটা জাতীয় সরকার তৈরি হয় সতীশ চন্দ্রের সামন্তের নেতৃত্বে, তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই তাম্রলিপ্ত জাতীয় সরকার তোমাদের দেখবে ডিএসসি পেপারের টিকাতে আমি ইম্পর্টেন্ট বলে একটা প্রশ্ন দিয়েছি। তো এটা ভারত ছাড়াও আন্দোলনের সময় বাংলাদেশে এই তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয় এবং প্রায় 1 থেকে 1.5 বছর এই সরকারের অস্তিত্ব থাকে। এই সরকারের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজস্ব মন্ত্রী, সেচ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সমস্ত মন্ত্রী নিয়ে একটা ক্যাবিনেট ছিল। এবং এই মন্ত্রী এই তমলুক অঞ্চলটা শাসন করতে, এখানে ইংরেজ শাসন এক প্রকার অচল হয়ে গিয়েছিল। শুধুমাত্র তমলুকে নয়, এই দেখা দেখি কিন্তু তালচের, বালিয়া, চিতু পান্ডের নেতৃত্বে বালিয়া, তালচেরে, এইসব জায়গায়ও কিন্তু এরকম সমান্তরাল সরকার, আজাদ দস্তা বলে একটি সমান্তরাল সরকার তৈরি হয় ইউপিতে। তো এরকম এই ভারত ছাড়াও আন্দোলনের সময় একটা সমান্তরাল সরকারের অস্তিত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে ভারতবাসীরা নিজেরা যে শাসন করতে পারবে ভারতবর্ষ, তার একটা স্যাম্পল কিন্তু এখানে টেস্ট হয়ে যাচ্ছে। তো এইখানে এইসব বিষয় নিয়ে বিস্তারের অংশে আলোচনা করবো। এবার দেখো নেতৃবৃন্দ। তো এর যে প্রধান নেতা, তারা তো সব কারাগারে চলে গেলেন সেই 8ই আগস্ট যেদিনকে ডিসিশন হলো সেই দিনই। তাহলে নেতা কারা পড়ে থাকলেন? সাধারণ জনগণ নেতায় পরিণত হলেন এবং কিছু কিছু যারা নিচু শ্রেণীর নেতা ছিলেন তারাই হয়ে উঠলেন ফ্রন্টে, এগিয়ে আসলেন, তারাই হয়ে গেলেন প্রধান নেতা। আচার্য জে.বি. কৃপালনী, সতীশ চন্দ্র সামন্ত, জয়প্রকাশ নারায়ণ, এছাড়া অচ্যুত পট্টবর্ধন, কনকলতা বড়ুয়া স্কুল ছাত্রী 13 বছরের, বৈদ্যপুরের গান্ধী বুড়ি হিসেবে মাতঙ্গিনী হাজরা, নানা পাতিল, এরকম সুশীল ধারা, এরকম একাধিক নেতা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন ভাবে এই আন্দোলনকে কিন্তু পরিচালনা করেছিলেন। তাই নেতার অভাব হয়নি। প্রথম সারির নেতারা আটকে গেলেও কারাগারে নেতার কিন্তু অভাব হয়নি। এর পরের পয়েন্ট দেখো, ব্রিটিশের দমন নীতি। কারণ আন্দোলনটা দমন হচ্ছে, এই আন্দোলন ব্রিটিশরা ব্যর্থ করে দিচ্ছে। 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়, তখন ব্রিটিশ সরকার যেভাবে এই বিদ্রোহ দমন করেছিল, তার ঠিক পরে, অনেক পরে হলেও ঠিক সেই রকম রূপ আবার ব্রিটিশ সরকারের দেখা যায় এই ভারত ছাড়ো আন্দোলনে। কারণ ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশ সরকার ভয় পেয়ে গিয়েছিল যে মানে 1857 মহাবিদ্রোহের মতো অনেকটা ব্যাপক আকার ধারণ করেছিল এই বিদ্রোহ, হিংসার আশ্রয় নেওয়া হয়েছিল এই বিদ্রোহে। এই জন্য ব্রিটিশ সরকার পুরোপুরি ভাবে ভয় পেয়ে গিয়েছিল, বুঝেছিল যে এই বুঝি তাদের দিন শেষ। এই কারণে তারা রীতিমতো দমন পীড়নের মাধ্যমে লাঠিচার্জ, বেত্রাঘাত, কারাগারে আটকে রাখা, এমনকি মেয়েদের ধর্ষণও পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকার করেছিল এই সময় আন্দোলনকে দমন করার জন্য। এবং এখানে দেখো একটা সমীক্ষা দেওয়া হচ্ছে, 601টি গুলি চালিয়ে, মানে একবার গুলি চালিয়ে প্রায় 763 জনকে হত্যা করা হচ্ছে, 1911 জন আহত হচ্ছে। এবং এর ফলে সাধারণ মানুষ 550টি ডাকঘর আক্রমণ করছে, যার মধ্যে 50টিকে অগ্নিদগ্ধ করা হচ্ছে। হ্যাঁ, বিপান চন্দ্র তার মানে ঐতিহাসিক বিপান চন্দ্র তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছেন 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকারকে এমন দমন নীতি গ্রহণ করতে আর কখনো দেখা যায়নি। এর পরের পয়েন্টে দেখো প্রকৃতি, যেটা আমাদের মূল প্রশ্ন, যে ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি। তো ভারত ছাড়ো আন্দোলনে ব্যাপকভাবে জনগণ অংশগ্রহণ করে, যেহেতু জনগণ, নেতারা আটকে গিয়েছিল কারাগারে, তাই জনগণই আন্দোলনের দায়িত্ব গ্রহণ করে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে। 200 বছরের ব্রিটিশ শাসনে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে। সেই জ্বালা থেকে ভারতকে স্বাধীনতার জন্য, ভারতের
ভারতকে স্বাধীন করতে হবে এই আশা স্বপ্ন নিয়ে ভারতবাসী ঝাঁপিয়ে পড়ে, নারী পুরুষ হিন্দু মুসলিম সবাই। এর আগে আইন অমান্য আন্দোলনে কিন্তু নারীরা মানে মুসলিমরা অংশগ্রহণ করেনি, তার কারণ জিন্না ছিল একটা ফ্যাক্টর। জিন্না এমন ভাবে অপপ্রচার করেছিলেন যে মুসলিমরা জাতীয় রাজনীতি থেকে দূরে ছিল। কিন্তু 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু মুসলিমরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়, সব থেকে বেশি দেয় কৃষক শ্রেণীরা, এবং কৃষক শ্রেণীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে এই আন্দোলনকে হিংসাত্মক রূপ দিয়েছিল। তাই এই আন্দোলন অনেকটা হিংসাত্মক আকার ধারণ করেছিল, যা এই জন্য একে বলা হচ্ছে বিপ্লব। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুনা অধিবেশন, এই আন্দোলন চলাকালে কংগ্রেসের যে পুনা একটা অধিবেশন হয়, সেই অধিবেশনে জাতীয় কংগ্রেস নিজেই স্বীকার করে নিচ্ছে যে আন্দোলন হিংসার আকার ধারণ করেছে। দেখো ম্যাক্স হারকোট বলে একজন ঐতিহাসিক, ব্রিটিশ ঐতিহাসিক, তিনি বলছেন যে এই আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন সম্পূর্ণভাবে ছিল কৃষক বিদ্রোহ, কোন জাতীয় বিদ্রোহ নয়, এটি ছিল কৃষক বিদ্রোহ। স্টিফেন হ্যানিংহাম বলে আরেকজন ঐতিহাসিক, তিনি বলছেন যে এই বিদ্রোহে কৃষকরা যোগ দিয়েছিল পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আর উচ্চ শ্রেণীর মানুষদের প্ররোচনার জন্য। যাই হোক, এই আন্দোলনে জনগণ এতই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যে একে আমরা গণবিদ্রোহ বা গণ আন্দোলনের সাথে তুলনা করতে পারি। এই জন্য জওহরলাল নেহরু বলেছিলেন যে কোনো নেতা নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, তবুও যে কিভাবে দেশের মানুষ এত ব্যাপক সংখ্যায় বিপুল হারে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে কিসের আশায়, এটা একটা আশ্চর্যের বা বিস্ময়কর বিষয়। এই কথাটির ভিতর দিয়ে বোঝা যায় আন্দোলনের গণ চরিত্রের দিকটি। তো এই ছিল আন্দোলনের প্রকৃতি। এরপরে দেখো আন্দোলন ব্যর্থ কেন হলো। আন্দোলন ব্যর্থ হলো অনেকগুলি কারণ রয়েছে। প্রথমত নেতৃত্বের কারণ, নেতার অভাব। প্রথম সারির নেতার একটা কিন্তু ফ্যাক্টর, নেতা শুধু হলেই হয় না, গুণমান দরকার হয় নেতা। প্রথম সারির যেসব নেতারা ছিলেন, আচার্য জে.বি. কৃপালনী বা বল্লভভাই প্যাটেল, গান্ধীজি, নেহরু, এনারা সব তো কারাগারে ছিলেন। সাধারণ মানুষ ছিল নেতৃত্ব। সাধারণ মানুষের মধ্যে সেই যোগ্য নেতা ছিল না, নেতৃত্বের অভাব ছিল, তাদের মধ্যে ঐক্যের অভাব ছিল। এছাড়া ব্রিটিশরা যেভাবে দমন করেছিল এই বিদ্রোহ, তা কিন্তু এই আন্দোলনকে কখনো মাথা তুলে দাঁড়ানোর কথা নয়। তাই ব্রিটিশদের দমন নীতি একটা বড় ম্যাটার ছিল। এছাড়া ছিল সময় নির্বাচনে ভুল। যে সময়ে আন্দোলনটা পরিচালিত হয় সেই সময়টা পারফেক্ট ছিল না। এর আগে কিছুদিন আগে আন্দোলনটা পরিচালনা করলে বিশেষজ্ঞদের মতে ঠিকঠাক ছিল। এই কারণে সুভাষচন্দ্র কিন্তু অনেক আগেই একবার এই আন্দোলন পরিচালনা করার কথা বলেন, বিশেষ করে 1938-39 নাগাদ, যখন তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন। কিন্তু কংগ্রেসের আর অন্যান্য নেতা, বিশেষ করে গান্ধীজি, এটা মানেননি, মেনে নিয়েননি। তাই অনেকটা দেরি হয়ে যায় এই আন্দোলনটা কিন্তু পরিচালনা করতে। এছাড়া সর্বভারতীয়ভাবে এই আন্দোলন পরিচালনা করার জন্য যে নির্দিষ্ট রণনীতির দরকার ছিল, গান্ধীর মধ্যে সেই সময় সেই রণনীতি ছিল না। তো এই সব কারণে আন্দোলন ব্যর্থ হয়। এবার যদি বলি আন্দোলনের তাহলে গুরুত্বটা কি দাঁড়ালো, ভ্যালুটা কি এত কিছু করার পর? দেখো, গুরুত্বে বলা আছে না, আন্দোলন অপরিসীম। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম। কারণ ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল ভারতবর্ষে তাদের দিন শেষ। এই আন্দোলন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতীয়দের অবিলম্বে স্বাধীনতা দিতে হবে, এবং এই আন্দোলনের ভিতর দিয়ে জাতীয় কংগ্রেস পরিচালনা করে এই আন্দোলন। জাতীয় কংগ্রেসের মর্যাদা, সম্মান আগের তুলনায় অনেক বৃদ্ধি পায়। হিন্দু মুসলিম একসাথে এই আন্দোলন পরিচালনা করে। তাই হিন্দু মুসলিমের এই ঐক্য বা সাম্প্রদায়িক ঐক্যের একটা নজির সৃষ্টি করে এই আন্দোলন। এটাও কিন্তু এখানে আমাদের উল্লেখ করতে হবে। এবং এই আন্দোলন ছিল, এই যে এত জনগণ অংশগ্রহণ করছে ব্যাপকভাবে স্বতঃস্ফূর্তভাবে, এটাকে লক্ষ্য করে এটাকে জাতীয় জাগরণ বলা যায়। এবং জাতীয় জাগরণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তাকে ভারতের যে সচিব লর্ড ওয়াভেল একটা চিঠি লিখে জানিয়েছিলেন যে ভারতবাসী স্বাধীনতার জন্য ক্ষিপ্ত হয়ে উঠেছে, ভারতবর্ষে তাদের দিন প্রায় শেষ, ইংরেজদের দিন প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের এখনই উচিত হবে, ব্রিটিশদের এখনই উচিত হবে ভারতীয়দের স্বাধীনতা দিয়ে দিতে। কিভাবে? যেভাবে মিশরে বা মেসোপটেমিয়া বা মিশরে যেভাবে ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর করেছে, ঠিক সেইভাবে ভারতীয়দের ক্ষমতা এখনই কিন্তু দিয়ে দেওয়া উচিত। তাহলে ব্রিটিশ সরকারের একটা উপলব্ধি হয়েছিল ভারতবর্ষকে স্বাধীনতা দিতে হবে। ভারতীয় জনগণের এই আন্দোলনই তাদেরকে কিন্তু টনক নাড়িয়ে দিয়েছিল। তা ভারতবাসীর ইংরেজ সরকারের মধ্যে যে বোধোদয়
ভারতবর্ষকে স্বাধীনতা দিতে হবে, সেই যে উপলব্ধি করানো, সেই উপলব্ধিটা করাতে পেরেছিল এই ভারত ছাড়ো আন্দোলন। এটাই ছিল এর গুরুত্ব, এর মাহাত্ম্য। এবং এই আন্দোলন যেভাবে স্প্রেড করেছিল, যেভাবে সারা ভারতবাসী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তাই এই আন্দোলনকে বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে। এবং আন্দোলন ছিল অনেকটা হিংসাত্মক, যা গান্ধীর অন্যান্য আন্দোলনগুলোর থেকে অনেকটা আলাদা ছিল। তাই এই আন্দোলনের প্রকৃতি বা চরিত্র এটাই, বা এর গণচরিত্র এটাই, এবং এটাকে কেন্দ্র করে এর অ্যান্সার শিট তোমাদেরকে রেডি করতে হবে। ভারত ছাড়ো আন্দোলন, এর উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখে নাও। মানে ভারত ছাড়োর প্রকৃতি বা চরিত্র বা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেভাবেই দিক, এই উত্তরটা তোমরা লিখবে। দেখো, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনে ভারতীয় জাতীয় সংগ্রাম সর্বোচ্চ পরিণতি অর্জন করে এবং ব্যাপকতা ও গভীরতার দিক থেকে এই আন্দোলন 1857 সালের মহাবিদ্রোহের সাথে তুলনীয়। বস্তুত এই আন্দোলন হলো ভারতের মুক্তি সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে। তাই বড়লাট লর্ড লিনলিথগো ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে জানিয়েছিলেন 31 আগস্ট 1942 এই বিদ্রোহ দমনে ব্যর্থ হলে ভারতে ব্রিটিশ স্বার্থ চিরতরে বিপন্ন হয়ে পড়বে। একই সাথে লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এই অভ্যুত্থানের পটভূমিকায় দুটি বিষয় পরিলক্ষিত হয়। প্রথমত, ক্রিপস মিশন ভারতের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে ব্যর্থ হয় এবং ভারতের সকল রাজনৈতিক দল, মানে কংগ্রেস, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, ক্রিপসের সূত্রগুলি প্রত্যাখ্যান করে। এই ক্রিপস ভারতের রাজনীতিতে এক নৈরাশ্যজনক পরিস্থিতির সৃষ্টি করে। দ্বিতীয়ত, 1942 সাল থেকে এক সংকটজনক পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপান অপ্রতিহত গতিতে অগ্রসর হয় এবং একে একে সিঙ্গাপুর, ব্রহ্মদেশ, মালয় জাপানের প্রধানত হয়। উদ্ভূত পরিস্থিতিতে ভারতবাসী নিরাপত্তার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জাতীয় কংগ্রেস এই সময় সংঘবদ্ধ গণসংগ্রামের কর্মসূচি গ্রহণের বিষয়ে তৎপর হয়। এই দুটি একসাথে একটা প্যারা করবে। পরের প্যারাটি দেখে নাও। 26 এপ্রিল 1942 গান্ধীজি হরিজন পত্রিকায় ভারত ছাড়ো পরিকল্পনা প্রথম ব্যক্ত করেন। 8 আগস্ট জাতীয় কংগ্রেসের মুম্বাইতে নিখিল ভারত কংগ্রেস কমিটি গান্ধীর ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবটিতে বলা হয়, ভারতের জাতীয় স্বার্থের প্রয়োজনে অবিলম্বে ভারতে ব্রিটিশ সরকারের স্থলে জাতীয় সরকারের প্রতিষ্ঠা করতে হবে। পূর্ণ স্বাধীনতা ছাড়া ভারতবাসী অন্য কিছুতেই তুষ্ট হবে না। ভারতের স্বাধীনতা অর্জনের বিষয়ে তারা বদ্ধপরিকর এবং এজন্য তারা আত্মবলিদানে প্রস্তুত। ভারতীয়দের এই দাবি ব্রিটিশ সরকারকে মানতে হবে, অন্যথায় দেশ জুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে। গান্ধীজি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুতেই আমি সন্তুষ্ট হব না। হয় লক্ষ্য অর্জন, নয় মৃত্যু। আমরা ভারত স্বাধীন করব অথবা মৃত্যু বরণ করব। পরের প্যারায় দেখো, ভারতের জাতীয় আন্দোলনের এই নবতর দিকটি সম্পর্কে সতর্ক হয়ে ব্রিটিশ রাজ অঙ্কুরেই আন্দোলন বিনষ্ট করে দেওয়ার বিষয়ে তৎপর হয়। 9 আগস্ট প্রত্যুষে গান্ধী, প্যাটেল, নেহেরু সহ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা গ্রেপ্তার হয়। এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে যায়। নেতারা কারান্তরালে চলে যাওয়ায় সাথে সাথে সাধারণ মানুষ আন্দোলনের পুরোভাগে এসে যায়। এ সময় যেন আগে কে বা প্রাণ করিবেন দান, তারই লাগি কাড়াকাড়ি পড়ে যায়। শুধুমাত্র একটি বিষয়ে লক্ষণীয় হয়ে ওঠে এবং তা হলো, মানুষ গান্ধীর করেঙ্গে ইয়া মরেঙ্গে এই মহাব্রত নিয়ে দেশ স্বাধীনের যুদ্ধে নেমে পড়ে। দেশপ্রেমের নেশাগ্রস্ত ও আবেগে উদ্দীপ্ত জনতা ব্রিটিশ সরকারের শক্তি ও অত্যাচারের প্রতীকগুলি ধ্বংসে রত হয়। এক কথায় বলা যায়, 42-এর আন্দোলন শুরুতেই আকারে প্রাকারে এক স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের প্রকৃতি বিশিষ্ট হয়ে ওঠে। পরের প্যারা দেখো, 42-এর আন্দোলনের ব্যাপকতা, গভীরতা ও স্বতঃস্ফূর্ততার কারণ বিশ্লেষণ প্রসঙ্গে স্টিফেন হ্যানিংহাম তার কোয়াইটস ইন্ডিয়া ইন বিহার অ্যান্ড ইস্টার্ন ইউনাইটেড প্রভিন্স দ্য ডুয়াল রিভল্ট প্রবন্ধে লিখেছেন, যুদ্ধকালীন অর্থনৈতিক সংকটের কারণে কৃষকরা সরকার বিরোধী হয়ে উঠেছিল। 1940-এর তুলনায় 1941-এ খাদ্যশস্যের দাম 13.5% বেড়ে গিয়েছিল। এই সময় আবার চাল, নুন, কেরোসিন দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল এবং বার্মা থেকে চাল আমদানি বন্ধ হওয়ায় রেশন ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং কালোবাজারি ও মুনাফাবাজির তাণ্ডব চলেছিল। এই পরিপ্রেক্ষিতে জনসাধারণের ধারণা হয়েছিল দেশের মজুদ খাদ্য সেনাবাহিনীকে খাওয়াতেই শেষ হয়ে গেছে। অবশ্য তাদের এই ধারণা অমূলক ছিল না। এই কারণে আন্দোলনের মেজাজ উত্তরোত্তর চড়া হতে থাকে। একই সাথে যুদ্ধকালীন সার্বিক সংকট এবং দেশপ্রেমের উন্মাদনার কারণে প্রায় সকল শ্রেণী ও সকল স্তরের মানুষজন করেঙ্গি বা মরেঙ্গে আন্দোলনে সামিল হয়। 9 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে জনতার আন্দোলন বোম্বাই থেকে শুরু করে যুক্ত প্রদেশ ও বিহার হয়ে বাংলা ও উড়িষ্যায় ছড়িয়ে পড়ে। সাতারা, গুজরাট, বারাণসী, গোরখপুর, বিহারের কয়েকটি অঞ্চল, বাংলার মেদিনীপুর জেলার কাথি, তমলুক মহকুমায় গণবিদ্রোহের আগ্নেয়গিরিতে পরিণত হয়। উল্লেখ্য, ভারত ছাড়ো আন্দোলন সর্বভারতীয় আন্দোলন হলেও ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পূর্বাঞ্চল, সমগ্র বিহারে আন্দোলনের ব্যাপক তুঙ্গে ওঠে। বিনীতা দামোদরন, দ্য ব্রোকেন প্রমিস, পপুলার প্রোটেস্ট, ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড দ্য কংগ্রেস পার্টি ইন বিহার 1935 থেকে 46 নামক গবেষণা গ্রন্থে বলেন, 1942 এর বিহারে গণবিদ্রোহে আন্দোলনের সামাজিক ভিত্তিতে
স্তরভেদগত পার্থক্য থাকলেও মানসিক দিক থেকে সহমত লক্ষ্য করা যায়। তার মতে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এই ধারণা প্রবল হয় যে ব্রিটিশ সরকার জনবিরোধী যুদ্ধে লিপ্ত হয়েছে এবং দেশের আর্থসামাজিক দুর্দশার মূলে রয়েছে সরকারের ভ্রান্ত নীতি। এই মনোভাব দ্বারা প্রভাবিত বিভিন্ন স্তরের মানুষজন বিদেশি রাষ্ট্র ব্যবস্থাকে আঘাত হানতে উদ্যত হয়। দামোদরন দেখান বেগুসরাই, পাটনা বিভিন্ন অঞ্চলে আন্দোলনের শুরুতেই কোনো সুপরিকল্পিত রণকৌশল ছিল না। প্রথমে কংগ্রেস কর্মীগণ ও ছাত্র সম্প্রদায় মিছিল সমাবেশ করে ও মারমুখী হয়ে সরকারের প্রতিষ্ঠান থানা আক্রমণ করে। দ্বিতীয় পর্বে সরকারি ধনসম্পত্তি ধ্বংসের দিকে দৃষ্টি নিক্ষেপ হয় এবং রাষ্ট্র ব্যবস্থার উপর আঘাত হানার অনুকূলে জনগণের মধ্যে সহমত তৈরি হয়। বিহারে আন্দোলন পরিচালনার ক্ষেত্রে লাল ক্রান্তি সেনা ও আজাদ দস্তা নামে গোপন সংস্থাগুলি শ্রমিক শ্রেণী সবিশেষ ভূমিকা নিয়েছিল। উল্লেখ্য, ভারত ছাড়ো আন্দোলনের চলাকালে সমগ্র ভারতে মোট আক্রান্ত 208টি থানার মধ্যে 72টি বিহারেই আক্রান্ত হয়েছিল। এক কথায় বিহারের গণ অভ্যুত্থানের চরিত্র এত ব্যাপক ও তৃণমূলে প্রসার লাভ করেছিল যে আঞ্চলিক প্রশাসন বেসামাল হয়ে ওঠে এবং বিদ্রোহীরা বিকল্প প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে। পরের প্যারায় দেখো, বিহার, উত্তরপ্রদেশ, বাংলা ও মহারাষ্ট্রে একটি স্থানে ব্রিটিশ সরকার সমান্তরাল জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। বাংলার মেদিনীপুর জেলায় তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে এবং নানা পাতিলের নেতৃত্বে মহারাষ্ট্রের সাতারায় প্রতি সরকার ভারত ছাড়ো আন্দোলনের সবিশেষ জঙ্গি চরিত্র বিশিষ্ট হয়ে ওঠে। তমলুকের পার্শ্ববর্তী কাথি মহকুমার পটাশপুর ও হলুদকাঠি প্রভৃতি অঞ্চলে ব্যাপক গণ আন্দোলন ও প্রতিরোধ সংগঠিত হয়। তমলুক ও কাথি ছাড়া বীরভূম, ঢাকা, ফরিদপুর, বরিশাল, বর্ধমান, হুগলি প্রভৃতি অঞ্চলে আন্দোলন গণমুখী চরিত্র পরিলক্ষিত হয়। একই সাথে দেখো, বাংলার অন্যান্য অঞ্চলের মধ্যে বীরভূম, দিনাজপুর জেলার সাঁওতাল ও উপজাতিদের আন্দোলনে অংশগ্রহণ ছিল বিশেষ লক্ষণীয়। উত্তর বাংলার বালুরঘাট মহকুমার সাঁওতাল ও রাজবংশী সম্প্রদায়ভুক্ত জনগণ পুলিশের সঙ্গে প্রকাশ্য সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়া উড়িষ্যার তালচের ও নীলগিরিতে উপজাতি সম্প্রদায়ের আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং আসামের নওগাঁ ও শ্রীহট্ট জেলায় আন্দোলন গণমুখী চরিত্র ধারণ করে। পরের প্যারা এখান থেকে প্যারা করে লিখবে, ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী মানুষদের সামাজিক অবস্থান ও ব্রিটিশ বিরোধী মনোভাব বিশ্লেষণ প্রসঙ্গে ঐতিহাসিকরা এ বিষয়ে একমত যে শহরাঞ্চলের সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর যুবক ও ছাত্রেরা আন্দোলনের পূর্বভাগে এসে দাঁড়ায়। এরপরে আছে বয়ান, দ্য কোয়াইট মুভমেন্ট, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম প্রবন্ধে দেখিয়েছেন ভারত ছাড়ো আন্দোলন মুখ্যত এই মুভমেন্ট অফ ইউথ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধু শহরে নয় গ্রামগঞ্জে হাজির হয়ে মানুষজনকে মুক্তি আন্দোলনে যোগ দেওয়ার প্রেরণা দিয়েছিল। একই সাথে শহরে ব্যবসায়ী শ্রেণী কিছুটা পরোক্ষভাবে হলেও আন্দোলনে যোগ দেয়। উল্লেখ্য, সরকারি শিল্পনীতি ও শুল্ক নীতি প্রভৃতি কারণে ব্যবসায়ী সম্প্রদায় বিপন্ন বোধ করেছিল। তাছাড়া সম্ভাব্য জাপানি আক্রমণের ক্ষয়ক্ষতি থেকে নিজেদের সম্পত্তি রক্ষার চিন্তায় তারা বিব্রত বোধ করেছিল। এ কারণে তারা আন্দোলনকে সমর্থন জানায়। 42-এর আন্দোলনে গ্রামগঞ্জের সচ্ছল কৃষক, দরিদ্র কৃষক, ভূমিহীন কৃষক, এমনকি ক্ষেত মজুরাও অংশগ্রহণ করে। উল্লেখ্য, দেশের উপর চেপে যাওয়া যুদ্ধ এবং তৎপ্রসূত সংকটের জন্য তারা সরকারকে দায়ী করে। ঠিক এই সময় গান্ধীজির করেঙ্গিয়া মরেঙ্গের ডাক তাদের কাছে সংকট মুক্তির কাঙ্ক্ষিত পথের সন্ধান দেয়। তবে ভারত ছাড়ো আন্দোলনের প্রতি শ্রমিক শ্রেণীর বিশেষ সহানুভূতি ছিল না। সম্ভবত ভারতের কমিউনিস্ট পার্টির আন্দোলন বিরোধিতার কারণে তারা পুরোপুরিভাবে আন্দোলনে যোগ দেয়নি। অবশ্য আন্দোলন চলাকালে কয়েকটি জায়গায় শ্রমিক ধর্মঘট ঘটেছিল। ডেভিড আর্নল্ড দেখিয়েছেন প্রধানত ভাতা ও বোনাসের দাবিতে এইসব ধর্মঘট হয়েছিল। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পরাধীন মুক্তির উদ্দেশ্যে তারা শহীদ হয়েছিল অথবা কারাবরণ করেছিল। ওই সব ধর্মঘটের ক্ষেত্রে এই ধরনের ধারণা প্রযোজ্য নয়। তো এই পর্যন্ত তোমরা লিখতে পারো। এটা তাহলে তোমার 10 নম্বরের প্রশ্ন অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল তোমাদের ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্রের নোটসটি। তোমরা এটা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি প্রথমেই রয়েছে সাজেশনের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাকি প্রশ্নের ভিডিও ক্লাস নিয়ে সামনে আমি নিয়ে আসছি আগামীতে। তোমরা ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো।